স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফেনীর নুসরাত হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের সাজা কমে যাবজ্জীবন, 10 জন খালাস। সরকারের 6 মাসে অর্থনীতিতে অর্জন শূন্য, বন্ধ হয়েছে 95 কারখানা, বেড়েছে বেকারত্ব, সিপিডির প্রতিবেদন। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চান ট্রাম্প, দূত হয়ে তেহরানে পাক সেনাপ্রধান। এবারে বিস্তারিত। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং ওই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন, সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান ও উম্মে সুলতানা পপি। 19 বছর বয়সী নুসরাত তখন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন নুসরাতের মা। তখন মামলা প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়, কিন্তু রাজি না হওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে অধ্যক্ষ সিরাজের অনুসারী কয়েকজন নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। 10 এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় তার ভাই হত্যা মামলা করেন। 2019 সালে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তারা হলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন শাকিল। ঘটনার প্রায় 7 বছর পর প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চে 28 জুলাই শুরু হয় মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় দেয়। SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল, এই দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব সাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। এই মামলায় নির্বিচারে ফাঁসির রায় দেওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। আলোচিত এই মামলার রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের আইনজীবীরা। কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনল না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল, এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। আমার আসামিদের মধ্যে 3 জন একুইটাল হয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 16 আসামির সবাই এখন কারাগারে রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে তার পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছে। তার মা দ্রুত রায় কার্যকরের পাশাপাশি নিরাপত্তা চেয়েছেন। এই রায়ে খুশি স্থানীয়রা।
হাইকোর্টের রায়কে কেন্দ্র করে সোমবার সকাল থেকে নুসরাত জাহান রাফির ফেনীর সোনাগাজীর বাড়িতে বাড়ানো হয় নিরাপত্তা। আগে থেকেই 2 পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। মোতায়েন করা হয় আরও 5 জন। দুপুরে আসে রায়ের খবর। এতে সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের পরিবারের সদস্যরা। সন্তুষ্ট রায়ে যেটা হত্যা প্রকাশ হয়েছে, আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আজকে 7টা বছর অন্তত পক্ষে নিরাপত্তা ছিল। এখন আরো জোরদার বাড়াতে হবে। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই। আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাত জাহান রাফির প্রতিবেশীরাও। যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। 10 জনকে খালাস দেবে হয়েছে। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি। রায় ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এই জন্য আমরা এখানে নিয়োজিত আছি। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অনুসারী কয়েকজন শিক্ষার্থী। 3 দিন পর তার মৃত্যু হয়। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। বর্তমান সরকারের প্রথম 6 মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটি জানায় একই সময় দেশের 3 প্রধান শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে কমপক্ষে 61,881 জন কর্মসংস্থান হারিয়েছেন। সকালে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার এরই মধ্যে 6 মাস পূর্ণ করেছে। এই সময় দেশের অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করতে সোমবার রাজধানীতে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে জানানো হয় গত 6 মাসে মাথাপিছু ঋণের পরিমাণ $48,000 থেকে বেড়ে $55,000 পৌঁছেছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ শতকরা 4.5 ভাগে নেমে এসেছে, যা ইতিহাসে সবচেয়ে কম। বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে কিনা এবং সেটা দেশীয় এবং বিদেশি সেটার একটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল। এটার ব্যতিরিকে আগামী দিনে আগানো কষ্ট হবে। সিপিডি বলছে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টে গাজীপুর, সাভার, আশুলিয়া এবং নারায়ণগঞ্জ নরসিংদী শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। ফলে কর্মসংস্থান হারিয়েছে 61,881 জন। এটা হলো জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত 2026 সালে, এবং এটা হলো 95টি কারখানা বন্ধ হয়েছে। 95টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। গবেষকরা জানান প্রবাসী আয়ও মন্দা হাওয়া বইছে। বাণিজ্য ঘাটতি বৃদ্ধি, বাজেট বাস্তবায়নে ধীরগতি এবং বৈদেশিক বিনিয়োগ কমার মতো বিষয়গুলো পরিস্থিতিকে জটিল করে তুলছে। আমাদের এলসি ওপেনিংয়ের যেটা সেখানে কিন্তু আবার নেগেটিভ, উইচ মানে আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে আর কি। একটু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভর্তুকি সামলানো ক্ষমতাসীনদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করেন সিপিডির গবেষকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি সরকার তাদের প্রথম 180 দিনে নিদারুণভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমান সরকারের 6 মাস নিয়ে এ মূল্যায়ন তুলে ধরেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীতে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার পুরনো স্বৈরাচারী কায়দায় ফিরে যাচ্ছে। সর্বত্র লুটপাট ও দলীয়করণ চলছে। তিনি বলেন, জ্বালানি খাত বিপর্যস্ত। একই সঙ্গে লোডশেডিং ও ভুতুড়ে বিলের অভিযোগ করেন নাহিদ ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে।
এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় এর প্রভাব পড়েছে দেশের ওষুধ শিল্পে। সেই সঙ্গে গ্যাসের সংকট ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে কারখানায় জেনারেটর ও বড় ইউপিএস চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় আরও বাড়ছে। সকালে রাজধানীতে এক মত বিনিময় সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতারা এসব কথা বলেন। উৎপাদন খরচ সমন্বয় করতে শেষ পর্যন্ত ওষুধের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও জানান তারা। ওষুধ দেশের স্পর্শকাতর শিল্পের মধ্যে অন্যতম। কাঁচামাল থেকে উৎপাদন এবং ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে এর গুণগত মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক। ঘরের চাহিদা মিটিয়ে এখন বিভিন্ন দেশে যাচ্ছে বাংলাদেশের ওষুধ। সম্প্রতি কাঁচামাল আমদানি, ডলারের মূল্য বৃদ্ধি এবং সেই সঙ্গে যুক্ত হওয়া জ্বালানি সংকট এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে মালিক সমিতি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ওষুধ শিল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিরোনামে মত বিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। বিদ্যুতের অভাব আমরা ফিল করছি না তা না, কিন্তু আমরা যেহেতু সবাই জেনারেটর ব্যবহার করি, আমরা ডিজেল যেহেতু পর্যাপ্ত পাচ্ছি, আমরা ওটা পুষিয়ে নিচ্ছি, আমাদের কস্ট বাড়তেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বক্তারা বলেন 1982 সালের পরে দেশের ওষুধ শিল্পের বিকাশে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও গত কয়েক বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। গত 3 বছরে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রো করে নাই, কিন্তু আমাদের ইনফ্লেশন হয়েছে, আমাদের ডলারের এক্সচেঞ্জ রেটের চেঞ্জ হয়েছে, মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় ওষুধের কোনো ডেভেলপমেন্ট হয় নাই। দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর ভিতরে আমরা দেখেছি নেগেটিভ গ্রোথ আছে 64টা কোম্পানির। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা অবশ্যই থাকতে হবে, সেটা 117 না। প্রতিনিয়ত মানুষের ডিজিজ প্যাটার্ন বদলাচ্ছে, নতুন ঔষধ আসতেছে। সরকার কিন্তু তার সিস্টেমের ভিতর দিয়েই ইডিসিআর এসেনশিয়াল ড্রাগস যে কোম্পানি বানায়, সেটা যেহেতু জনগণকে দিতে হবে বিনামূল্যে, সেই জন্য ওনারা বানানোর ব্যবস্থা করে রাখছে। এখন সেই তালিকাটা তৈরি করে তুমি ইডিসিআর এর মাধ্যমে বানায়া তুমি জনগণকে দাও, আমাদের তো কোনো আপত্তি নাই। দেশের ওষুধ শিল্প যাতে কোনোভাবেই আমদানি নির্ভর না হয়ে পড়ে, সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার আহ্বান জানান বক্তারা। এসেনশিয়াল ড্রাগ লিস্ট বলে আমরা যদি সেটাকে প্রাইস কন্ট্রোলের আওতায় নিয়ে আসার চেষ্টা করি, তখনই কিন্তু এই বৈকটত্ব চলে আসে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আলোচনার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এই সফরে তার সঙ্গে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। জুন মাসের অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া আস্থার ঘাটতি মেটানোই এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। ইরানকে পুনরায় সমঝোতার টেবিলে ফেরাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য প্রকাশ করে আল জাজিরা আরও জানায়, গত সপ্তাহে মুনিরকে ফোন করে ট্রাম্প এই বার্তা দেন। খেলার খবর। বাংলাদেশের হকিতে একসময় পুরান ঢাকার আধিপত্য থাকলেও সময়ের সাথে সাথে সেই চিত্র বদলে গেছে। একমাত্র বিকেএসপি ছাড়া হকির চর্চা নেই আর কোথাও। সেখানেও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার অভাব এবং আধুনিক ব্যবস্থাপনার অনুপস্থিতিতে শীর্ষমানের খেলোয়াড় উঠে আসার হার কমেছে। দেশের হকি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। 2024 সালের সবশেষ হকি প্রিমিয়ার লিগে 11টি ক্লাবের হয়ে অন্তত 202 জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে বিকেএসপির বর্তমান ও সাবেক খেলোয়াড়ের সংখ্যা 143 জন, আর 59 জন বিকেএসপির বাইরের ও বিদেশি খেলোয়াড়। 2017 সালের পর বিকেএসপির বাইরে আর কোনো খেলোয়াড় নেই। অথচ এক সময় পুরান ঢাকাকে হকির আতুরঘর বলা হতো। আরমানি টোলা স্কুল থেকে দেশ পেয়েছে অনেক হকি তারকা। তাদের অন্যতম আব্দুস সাদেক। 1965 সালে তার এবং আরো কয়েকজন বন্ধুর হাত ধরে গড়ে ওঠে কম্বাইন্ড হকি ক্লাব। সাব্বির ইউসুফ, প্রতাপ শঙ্করের মতো তারকাদের নিয়ে গড়া সেই দলটি 1969 সাল পর্যন্ত ঢাকা হকি লিগে রাজত্ব করে টানা চ্যাম্পিয়ন হয়। হকি ফেডারেশন যে উদ্যোগগুলো নেয়, বয়স ভিত্তিক ট্রেনিংগুলো যেটা করে সারা বাংলাদেশে, সেখানে তারা ইনভেস্ট করে যে প্রশিক্ষণটা দেয়, সেই জন্য একটা প্রতিযোগিতা দরকার। এই প্রতিযোগিতাই প্রতি বছর হয় না, এই জন্যে আমরা এখান থেকে সার্ভিসটা পাচ্ছি না।
নিজের উইল পাওয়ারটা। আমরা যখনই যেভাবেই যারা কমিটিতে আসেন তারা চেষ্টা করেন, কিন্তু সম্মিলিতভাবে যে একটা চেষ্টা, তার কারণে ওনারা টিম করতে পারতেছেন না, কিন্তু অন্যান্য ইভেন্টের বেলা কিন্তু এগুলো হয় না। হকির জনপ্রিয়তা বাড়লে দেশের অন্যান্য অঞ্চল থেকেও খেলোয়াড় উঠে আসা শুরু করে। ফরিদপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর ছিল অন্যতম, কিন্তু এখন সে ধারা প্রায় বন্ধ। সাভারে বিকেএসপি একমাত্র প্রতিষ্ঠান, সেখানেও আসন সংখ্যা সীমিত। প্রতি বছর 30 জন শিক্ষার্থী হকিতে ভর্তি হয়। সবাই যে শেষ পর্যন্ত টিকতে পারে ব্যাপারটা তাও নয়। আমরা বিকেএসপি কেন্দ্রিক হকি হয়ে গেছে কেন ভাই? আমরা কি বাইরের লোক কি আগে হকি খেলে নাই? আমরা থাকা অবস্থায় কি বিকেএসপির সাথে ঢাকার ছেলেপেলে কি হকি খেলে নাই? ফরিদপুরের প্লেয়ার খেলে নাই, সিলেট খেলে নাই, রাজশাহী প্লেয়ার খেলে নাই? কেন আমরা বিকেএসপি কেন্দ্রিক যাব? বিকেএসপি প্লেয়ার কোথা থেকে পায়? এই একাডেমি থেকে তো পায় বিকেএসপি প্লেয়াররা। হকি তখনই ইমপ্রুভ হবে যখন খেলোয়াড়, কোচ, আম্পায়ার, জাজ এরা যদি সবসময় বিজি থাকে, সারা বছরই খেলার সাথে সম্পৃক্ত থাকে। 60-70-এর দশকে জুম্মন লুসাই, সাব্বির ইউসুফ, 80 দশকে বায়েজিদ হায়দার, 90 দশকে মাহবুব হারুন সহ অনেক নামী হকি খেলোয়াড় উপহার দিয়েছে পুরান ঢাকা। মুসা মিয়া, ইসা মিয়া ও ইয়ামিনদের মতো আলোচিত 3 ভাইও এই এলাকারই সন্তান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেনীর নুসরাত হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 4 জনের সাজা কমে যাবজ্জীবন, 10 জন খালাস। সরকারের 6 মাসে অর্থনীতিতে অর্জন শূন্য, বন্ধ হয়েছে 95 কারখানা, বেড়েছে বেকারত্ব, সিপিডির প্রতিবেদন। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় ইরানকে আলোচনা টেবিলে ফেরাতে চান ট্রাম্প, দূত হয়ে তেহরানে পাক সেনাপ্রধান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।